প্রাপ্তির চালচিত্র। আজকে ইস্টবেঙ্গলের যে একটা আরএফডিএল এর একটা সেমিফাইনাল ম্যাচ হলো, সেই ম্যাচ থেকে আমার ব্যক্তিগতভাবে কি প্রাপ্তি হলো সেটাই বলবো এই অডিওতে। প্রাপ্তির চালচিত্র, প্রথমেই বলি আজকে ইস্টবেঙ্গল জিতে গেছে, টাই ব্রেকের ম্যাচটা জিতেছে 3-3। নির্দিষ্ট সময়ের খেলার ফলাফল ছিল 3-3 এবং এই জেতার ফলে ইস্টবেঙ্গল শুধু যে ফাইনালে উঠলো তা নয়, আরএফডিএলে ইস্টবেঙ্গল নেক্সট জেন কাপের জন্য কোয়ালিফাই করলো, যেখানে আরএফডিএলের 2 ফাইনালিস্ট এবং বোধহয় ইংল্যান্ডের 2 ইউথ টিম খেলবে। 4টে টিমের মধ্যে একটা টুর্নামেন্ট হবে। তো প্রাপ্তির চালচিত্র বলার আগে বলি কেন চালচিত্র বলছি। তার কারণ এই উইকেন্ডে একটা সিনেমা দেখেছিলাম হইচইতে, এখন চালচিত্র, অঞ্জন দত্ত নির্দেশিত। তো অঞ্জন দত্ত বহু আগে, মানে ওর বোধহয় ওটা প্রথম সিনেমা ছিল, আমি শিওর নেই, প্রথম হতেই পারে, যেখানে ও ছিল অ্যাক্টর বা মেন অ্যাক্টর, এবং মুভিটার নাম ছিল চালচিত্র এবং ডিরেক্টর ছিল মৃণাল সেন। তো যে কোনো কারণে হোক, মৃণাল সেনের সিনেমাটা আগে আমার দেখা হয়নি, তো দেখলাম মৃণাল সেনের সিনেমাটা চালচিত্র, বেশ ভালো লাগলো। অনেক দিন বাদে মৃণাল সেনের একটা সিনেমা দেখলাম। কেন এই সিনেমাটা আগে দেখা হয়নি জানি না। আপনারা কারোর যদি ভালো লাগে দেখতেই পারেন। বেসিক্যালি একটা আরবান মুভি, আরবান স্টেটমেন্ট, এবং সবচেয়ে মজার ব্যাপার, ওই সিনেমাটাতে কিন্তু আমাদের কৌশিক সেন ছিল একদম অঞ্জন দত্ত ছোটো ভাইয়ের চরিত্রে। বেশ গোটা সিনেমা জুড়েই ছিল, একদম একই রকম মুখের অবয়ব রয়েছে, মানে এখন কৌশিক সেন যেরকম ছোটোবেলাতেও সেরকম, এবং গোটা সিনেমা জুড়ে ছিল কৌশিক সেন। বেশ, আমার তো মনে হলো ছোটোবেলায় বেটার অভিনয় করতো কৌশিক সেন, এখনও করে, কিন্তু আমার মনে হলো ছোটোবেলায় বেটার করতো। যাই হোক, ওখানে ডিরেক্টরও কেরামতি থাকেই। তো সিনেমাটার 2টো ভালো সিন ছিল, গোটা সিনেমাটাই ভালো, কিন্তু 2টো সিন মনে গেঁথে গেছে। এক হচ্ছে একটা, মানে একটা ওই পুরনো বাড়ি উত্তর কলকাতা বা মধ্য কলকাতার, যেখানে একসাথে অনেক ভাড়াটে থাকে, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা সকলে একসাথে ওই আপনার ওই শ্যাওলা পরিষ্কার করছে, বা মস, ইংলিশে মস বলে, শ্যাওলা পরিষ্কার করছে। সুন্দর অসাধারণ ওই পুরো সিচুয়েশন তৈরি করেছিলেন মৃণাল সেন। এবং শেষের দিকে ছিল ধোঁয়া, মানে উনুনের ধোঁয়ার যে পলিউশন। তো এখন মনে হলো যে এখনও, সে কবে এই সিনেমাটা হয়েছে, এখনও সেই ধোঁয়া থেকে উজ্জ্বলতর হতে পারলো না ভারত। একটা প্রচেষ্টা হয়েছিল উজ্জ্বল ভারত, কিন্তু তারপর সেটা আর হয়নি, এখনও ধোঁয়া 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 চারিদিকে। তো ইস্টবেঙ্গলের এই ম্যাচ থেকেও প্রাপ্তি আমার ব্যক্তিগতভাবে মোটামুটি ধোঁয়া। তার মধ্যেও দেড়খানা প্রাপ্তি আছে। প্রথমে যে স্বল্প প্রাপ্তি সেটা বলে নিই। স্বল্প প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে গোলকিপার গৌরব সাউ। গৌরব সাউ সম্পর্কে আমি বলেছিলাম যে ওর মধ্যে একটা দুর্বলতা আমি আগে খেয়াল করেছিলাম, যে খারাপ মাঠ যখন অসমান হয়, তখন ওর সামনে যদি কোনো বল ড্রপ করে, অনেক সময় বলের লাইনে যেতে পারে না। তো সেই জন্য বলেছিলাম যে গোলকিপারের কোচ আছে তিনি, এবং আমাদের যে কোয়াদ্রাতে, ওনারা তো 6 মাস কলকাতায় থাকেন, 6 মাস স্পেনে থাকেন, মানে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টে বেসিক্যালি ওনাদের, এবং হোমটা ইন স্পেন। তো আমি বলেছিলাম যে গোলকিপার কোচ যদি এমন একজন কাউকে আনা যায় যে 12 মাস থাকবে কলকাতায়, অন্তত 11 মাস তো থাকা উচিত, 1 মাস তার ছুটি হতেই পারে, কিন্তু 11 মাস থাকবে এবং এদেরকে গ্রুম করবে, বেসিক্যালি গৌরবকে, যাতে করে ওকে আমরা আগামী দিনে দ্বিতীয় গোলকিপার হিসেবে তৈরি করতে পারি। এই মুহূর্তে দেবজিৎ আছেই দ্বিতীয় গোলকিপার, দেবজিৎ। প্রথম গোলকিপার আপনার প্রভসুকান গিল, কিন্তু একে থার্ড বা ফোর্থ হিসেবে আমরা বিবেচনা করতেই পারি এই মুহূর্তে। তো আজকে প্রথমার্ধে গৌরব একটা বেশ বাজে গোল খেলো, মানে একদম ওর নিজের বক্সের মধ্যে একটা কর্নার থেকে বল এলো, ফ্লাইটটা মিস করলো, কিন্তু তারপরে বাকি ম্যাচটা ও কিন্তু বেশ দাপটের সাথে গোলকিপিংটা করেছে। তো এইটা কিন্তু একটা গোলকিপারের একটা বড় লক্ষণ, যে প্রথমার্ধেও 2টো গোল খেয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে ও সেটাকে ওকে মেন্টালি অ্যাফেক্ট করতে দেয়নি, মানে হি গট ইট, হি ব্লকড দ্য ফার্স্ট হাফ। অন্তত প্রথম ওই যে গোলটা খেলো, বাজে গোলটা, এবং দ্বিতীয়ার্ধে দেখলাম ও এয়ারও বেশ ভালো কিপিং করলো। বাই দ্য ওয়ে, এই যে অপোনেন্ট টিমটা ছিল কেরালা থেকে, আমি আমার আগের অডিওতেই বলেছিলাম যে যেহেতু আমি ব্যক্তিগতভাবে ব্যাঙ্গালোরে অনেকদিন চাকরি করেছি, তো আমি জানি যে দক্ষিণের বিভিন্ন রাজ্যের বেশিরভাগ ছেলেমেয়ের কাছে একাধিক জন্মের শংসাপত্র থাকে, এবং অবশ্যই শংসাপত্র থাকার একটাই কারণ, এমন নয় যে জন্মের দিনক্ষণটা বদল করা, জন্মের বছরটাকে বদল করা। তো
যে ছেলেগুলোকে আমি দেখলাম আরএফডিএলে খেললো অপোনেন্ট টিমে, তাদের দেখে অনেকেরই মনে হলো 25-26 বছর বয়স। তো সেই টিমটা নিয়ে তাই বেশি আলোচনা করছি না, কারণ একটা ডেভেলপমেন্ট লিগে যদি একটা 25-26 বছর এই ধরনের ছেলেরা খেলে, তাদের সার্টিফিকেট অবশ্যই ঠিকঠাক করা আছে, কিন্তু তাদের মুখশ্রী বা মুখের অবয়ব বা চলতি বাংলা যেটা বলে থোপ না দেখলে আপনি বুঝতে পারবেন এদের 25-26-এর কমের কারোর বয়স নেই, অনেকেরই 25-26 বছর বয়স। তো এই গেল গৌরবের ব্যাপার। তো গৌরবের জন্য আমি বলছি এই মুহূর্তে গৌরবকে কিন্তু আপনি আইএসএল এর থার্ড বা ফোর্থ গোলকিপার হিসেবে ভাবতেই পারেন, কিন্তু কিন্তু থার্ড বা ফোর্থ হিসেবেই তো কারোর জীবন শুরু এবং সমাপ্তির করার দরকার নেই। থার্ড বা ফোর্থ আপনি তাকেই পাঠাবেন যার মধ্যে প্রথম বা দ্বিতীয় হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেইটা তো অটোমেটিক্যালি কিছু হয় না, তো তার জন্য তো একটা গোলকিপার কোচকে লাগবে। তো আমাদের কিন্তু এমন গোলকিপার কোচকে লাগবে যে কিন্তু কলকাতায় অন্তত 11 মাস থাকবে, এবং এই ধরনের যারা তৃতীয় বা ফোর্থ গোলকিপার গৌরবের মতন এদের যেই দোষ ত্রুটিগুলো আছে বা খামতি আপনি বলতে পারেন, যেহেতু জুনিয়র পর্যায়ে তো দোষ বা ত্রুটি না বলে সেগুলো খামতি বলাই বাঞ্ছনীয়, একটু ধীরে হয়ে গেলে খামতিগুলোই আপনি তখন ত্রুটি বলবেন। এই মুহূর্তে যেহেতু বয়স অল্প, অভিজ্ঞতা কম, তাই খামতি বলছি, ত্রুটি না বলে। তো এইগুলোকে দূর করতে হবে, এগুলো তো নিজে নিজে দূর হবে না। তো গৌরবের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, ও উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের প্র্যাকটিস করে, তো ও সেখানে যায়। তো জানি না ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা বা ইমামি এরা 12 মাসের জন্য গোলকিপার কোচ রাখবে কি না। তো আমি বলবো আপনারা কেউ যদি গৌরবকে চেনেন তো ওকে বলবেন ও যেন নিয়মিত ওর উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে যায়, এবং ওর যেই যে খামতিগুলো আছে এবং ত্রুটিও অবশ্যই থাকবে যে কোনো পর্যায়ে, সেগুলোর ওপর যেন নিয়মিত কাজ করে। কাজ করতে করতে কিন্তু গোলকিপারের উন্নতি হবে। এবার আসি মূল প্রাপ্তির কথা। খেলা তখন বোধহয় হাফ টাইম হয়েছে, আমি আমার কাজ করতে করতে দেখছিলাম, তো দেখলাম টুইটারে দুটো ছেলে মানে খুব কাঁচা খিস্তি দিয়ে, মানে শ্যামল বেশাকে খুব খিস্তি দিয়ে একটা টুইট করলো। তার মধ্যে একজন খিস্তি দিয়েছিল, আরেকজন খিস্তি দেয়নি। তো যে খিস্তি দিয়েছিল আমি সাথে সাথে তাকে ব্লক করে দিয়েছি। দেখুন, আপনি ইস্টবেঙ্গলের ফ্যান হতে পারেন, আপনি স্বয়ং নিতুও হতে পারেন, আপনি ইস্টবেঙ্গল কর্মকর্তা হতে পারেন, আপনি ইমামি যে কেউ হতে পারেন, আপনি যদি অশ্রাব্য ভাষায় বা অশালীন ভাষায় কোনো কমেন্ট করেন, টুইটারে হোক বা ইউটিউবে, সাথে সাথে আপনাকে ব্লক করব। কেননা আবারও বলছি, এটা কোনো বাজারি চ্যাট প্ল্যাটফর্ম নয়, এটা আমার পেশাও নয়, এটা আমি জাস্ট নেশার জন্য করি। তো যেহেতু এটা আমার নেশা, এটা আমার পেশা নয়, তো বুঝতেই পারছেন এখানে আমি কোনো বাদরামি সহ্য করব না। আপনি, এটা কোনো বাদরামির জায়গা নয়, আপনি ভদ্রভাবে আপনার দ্বিমত পোষণ করতেই পারেন, আপনার ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু আপনি যদি ভাবেন এটা আপনার ওই কোনো একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল যেখানে এসে আপনি যা ইচ্ছা বলবেন এবং সেই ইউটিউব চ্যানেলের মালিক বলবে ভাই তুমি আমায় গালাগাল দাও কিন্তু অন্তত সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আপনি সে আপনার সেই আসে গুড়ে বালি, ঠিক আছে, সাথে সাথে আপনাকে ব্লক করা হবে। এখান থেকে আমি পেট চালাই না, আমার যথেষ্ট রোজগার আছে, বহু বছর ধরে চাকরি করছি, বহু দেশে চাকরি করেছি, ভারতের বিভিন্ন শহরে চাকরি করেছি, এবং অন্তত ইউটিউব করে বা টুইটার করে আমাকে আশা করি আর 1 পয়সা কামানোর দরকার পড়বে না। তো আসি যে শ্যামল বেস্তাকে নিয়ে আসি। শ্যামল বেস্তাকে তো গালমন্দ করলো, কিন্তু শ্যামল বেস্তা যখন এই দিল্লি ফেস্টটা শুরু হয়েছিল আরএফডিএলে, তখন আমার এক খুব পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান আছে, সে ইউএসএতে থাকে, ইউএস সিটিজেন, বহু বছর ধরে ওখানেই আছে, আমার থেকে বয়সে বড়, কিন্তু খেলা অসাধারণ বোঝে। মানে আমি দেখুন, আমি এটা তো বলেছি যে আমি মোটামুটি বুঝতে পারি কোন খেলোয়াড় কেমন খেলছে, কিন্তু না আমি অতটা টেকনিক্যালি সাউন্ড, আপনি যদি আমাকে বলেন যে তুমি একটা রিপোর্ট লিখে দাও, সেটা আমি পারবো না, অতটা আমার জ্ঞান নেই। কিন্তু কে ভালো, কে কার দ্বারা ভবিষ্যৎ হবে সেটা আমি বলে দিতে পারি। এবং আপনারা দেখেছিলেন আমি শ্যামল বেস্টার কথা বলেছিলাম, দেবজিৎ রায়ের কথা বলেছিলাম, এবং তন্ময় দাসেরও কথা বলেছিলাম। তন্ময় আজকে মোটামুটি খেলেছে, খুব একটা যে দুর্দান্ত খেলেছে তা নয়, কিন্তু আমি বলেছিলাম, কিন্তু আপনি আমাকে যদি রিপোর্ট লিখতে বলেন সেটা আমি পারবো না। কিন্তু আমার এই যে যে পরিচিত বা বন্ধুস্থানীয় বা আমার থেকে বয়সে বড় ইউএসএ থাকে, সে টেকনিক্যালি আপনাকে একটা বিশাল রিপোর্ট লিখে দেবে এবং সুন্দরভাবে, এবং আমি তাই কী করি, এবং সে অনেক খেলাও দেখে। আমি যেমন দেখেন দেখেন না, আমি যে এই যে চালচিত্র সিনেমাটা দেখলাম, আমি অত খেলা টেলা দেখি না, মানে আইপিএল ফাইপিএল তো দেখিই না, এবং ইস্টবেঙ্গলের ছাড়া অন্য টিমের খেলা খুব একটা দেখিও না। ওই মাঝে সাঝে দেখি, হয়তো কোনো একটা বড় টুর্নামেন্ট হলো দেখি, কিন্তু নিয়মিত দেখি না অত। কিন্তু আমার এই বন্ধু প্রচুর খেলা দেখে, আপনার আইএসএলে সব খেলা দেখে, বা আপনার ধরুন ইংলিশ প্রিমিয়ার লিগ ঠিক সব দেখে।
তো যাকে তার থেকে অনেক কিছু শেখা হয়, আমার জানাও হয়। তো সে আমাকে যখন এই দিল্লি ফেস্টটা চলছিল RFDL-এ, তখন সে আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে শ্যামল বলটা ধরে খেলছে না কেন এখন, মানে দিল্লি ফেজ যখন শুরু হয়েছে, মানে আফটার আইএসএল ইস্টবেঙ্গলে শেষ হয়ে যাওয়ার পর যখন দিল্লি ফেজ হচ্ছে, তখন শ্যামল বেশরা বলটা খুব একটা ধরে খেলছিল না, যে দিল্লি ফেজের রাউন্ডে যে কটা ম্যাচ হয়েছিল। তাই বললাম দুটো কারণ খুব সম্ভবত, কেননা শ্যামলকে এখন আইএসএলে তুলেছে, প্রমোট করেছে, এবং আইএসএলে উঠেই কিন্তু ওর পক্ষে বল হোল্ড করা সম্ভব নয়। বল হোল্ডিং জিনিসটা একদম জুনিয়র ছেলে প্রথমে আইএসএলে ঢুকে বল হোল্ড করবে, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তো শ্যামলকে প্রথমে নিজের পায়ের ভিতটা একটু শক্ত করতে হবে, পায়ের যেখানে যে জমির ওপর দাঁড়িয়ে আছে। তো তার জন্য ওকে কিন্তু আইএসএলে প্রথমে মানে খুব তাড়াতাড়ি বল ধরাছাড়া করতে হবে, মানে বল রিসিভিং, বল শেয়ারিং খুব কুইক করতে হবে। আর ইন দ্য মিন টাইম ওকে বডি স্ট্রেংথ, বডিটাকে আরও শক্তিশালী করতে হবে, শক্তপোক্ত করতে হবে। তো সেই ধরুন আমার মনে হয়েছে শ্যামল হয়তো সেইটাই এখন করার চেষ্টা করছে RFDL ম্যাচও, সেটা খুব জরুরি। আপনি আপনার যে বড় লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটাকে কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে। আপনি যদি আইএসএলে খেলতে চান, ভালো খেলতে চান, তো আপনি যখন লেসার লেভেলেও খেলছেন, সেটা মাথায় রেখেই কিন্তু আপনাকে অনুশীলন করতে হবে, এবং আপনাকে খেলাতেও তার প্রতিফলন থাকা দরকার। তো আমি বললাম এইটা একটা কারণ, 1 নম্বর কারণ আমার মনে হয়েছে যে শ্যামল ওই জন্য খেলা একটু পরিবর্তন করেছে। এবং দ্বিতীয়ত ওই মাঠটা খুব একটা সারফেসও ভালো ছিল না, মানে এবড়ো খেবড়ো মাঠ ছিল, এবং শ্যামল যে ধরনের মানে কুইক বল ধরাছাড়া করে, তার জন্য একটুখানি ওই ধরনের মাঠে একটু অসুবিধা হয়। ও তখন আর একটা ভালো জিনিস বলল যে শ্যামল এখন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করছে। সেটা আমরা দেখেও ছিলাম ওই আইএসএলের শেষ ম্যাচটা পাঞ্জাবের সাথে, শ্যামলকে তো দুম করে নামিয়ে দিল, ওটা ওর প্রথম ম্যাচ ছিল হাফ টাইমের পর। তো প্রথম 10-15 মিনিট কিন্তু শ্যামল মানে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, কিন্তু তারপর শ্যামল নিজেকে মানিয়ে নিয়েছিল। আর এটাও মনে রাখা দরকার যে তার আগে ওই প্রথম 45 মিনিট আইএসএল খেলার আগে শ্যামল কিন্তু খুব বেশি প্র্যাকটিস সেশন পায়নি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের সাথে। তো সেই ধরুন 10-15 মিনিট ঠিকই আছে, 10-15 মিনিটের মধ্যেও নিজেকে তারপর মানিয়ে নিয়েছিল। তো আজকের ম্যাচে যেটা হলো, আমরা দেখলাম যে কুঞ্জামকে প্রথমেই নামিয়ে দিল। কেন নামাচ্ছে জানি না। আমি অন্য প্লেয়ার যেগুলো প্রাপ্তি নয় সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তো আমরা দেখলাম 30 মিনিটের পরেই কুঞ্জামকে বদলি করে নিল, এবং শ্যামল লিটারেলি তখন স্ট্রাইকার হয়ে গেল, এবং শ্যামল চেস করছে, ডিফেন্ডারতে বল কাটছে। এবং আমার এখনও মনে আছে কিছুক্ষণ আগে খেলা যদিও শেষ হলো, সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল যখন বাদিক থেকে ডান দিকে অ্যাটাক করছে, তখন বক্সের মাথায় শ্যামল একটা বল ডান দিক থেকে ভেসে এলো। শ্যামল বলটা একদম টেনে এক পা ধরে টানলো, আরেক পা দিয়ে একটা সুন্দর একটা পাস বাড়িয়ে দিল। বিষ্ণু তখন বাদিকে দাঁড়িয়েছিল, বিষ্ণু শটটা গোলে ঢোকেনি, কিন্তু যেই ফ্লোতে শ্যামল বলটা এক পায়ে ধরে টানলো, আরেক পায়ে দিয়ে একই মোশনে ছেড়ে দিল, রিলিজ করলো, সেটা অপূর্ব। মানে ওই মুভমেন্টে আপনি বারবার দেখতে পারেন। তো শ্যামলের আরেকটা গোলও খুব সুন্দর করেছে হেড দিয়ে, এবং আরেকটা হেড। তো যাকে অত স্পেসিফিকে যেতে চাইছি না। তো আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে শ্যামল নিয়ে যে চিন্তাটা ছিল আমার বন্ধু যে ইউএসএতে থাকে, আশা করি আজকের ম্যাচ দেখে সেই চিন্তাটা দূর হয়েছে। তো শ্যামল দেখছি বেশ ভালোই নিজেকে তৈরি করছে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে। কিন্তু শ্যামলের জন্য একই জিনিস বলবো, দেখুন, ডেভেলপমেন্ট ইজ অ্যান আউটকাম অফ আ কনসিয়াস প্র্যাকটিস। ঠিক আছে, আপনি যে কোনো পেশাতে যান, প্র্যাকটিসটা খুব দরকার, এবং রাইট কাইন্ড অফ প্র্যাকটিস। ঠিক আছে, উল্টোপাল্টা প্র্যাকটিস নয়। আমার বাংলাটা মানে এসব লোকের পাল্লায় পড়ে মানে ওই কিছু যারা, আচ্ছা বলছি, শ্যামলকে কিছু লোক যারা গালমন্দ করে, তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড খুব অদ্ভুত। মানে তারা ওই অনেকটা গোমূত্র সেবনকারী পাবলিক। মানে তারা মনে করে বাংলা সব ব্যাপারে পিছিয়ে, বাংলা পিছিয়ে, এবং দেশের মধ্যে অন্যতম এগিয়ে থাকা রাজ্য হচ্ছে ইউপি, বিহার, গুজরাট, এবং তারা মনে করে ইউপি, বিহার, গুজরাট প্রথম বিশ্ব, বাংলা তৃতীয় বিশ্ব। তো তারা হীনমন্যতায় প্রচণ্ড ভোগেন, এবং তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড দেখেছি আজে বাজে কলেজ থেকে পাশ করেছে, অনেকে বাবা মার পয়সা দিয়ে বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করেছে বা করছে, এবং অনেকেই ছোটোখাটো শহরের, মানে কলকাতার মতন বড় শহরেও থাকেনি বা ভালো পড়াশোনা নেই। তো বেসিক্যালি পেডিগ্রিতে একটু সমস্যা আছে।
তো যাকে লোকে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেই পারে। তো আমি যেমন রিয়েল লাইফে সবার সাথে কথা বলি না, আশা করি আপনারা কেউই বলেন না, তাই তো? বলার দরকারও পড়ে না। মানে আমরা আমাদের যে যার নিজের একটা মোটামুটি ঠিকঠাক আপনার সাথে যদি মনের মিল হয় বা ক্লাসের মিল হয় বা পেডিগ্রি মিল হয়, আশা করি আপনি সাধারণত সেই ধরনের লোকের সাথেই কথাবার্তা বলেন। তো আমিও সেটাই করি। তো যারা ওই ধরনের শ্রেণী বিলং করে, তো তাদের কাছে কিন্তু একটু ইনফিনিটি কমপ্লেক্সটা একটু বেশি মাথায় চেপে বসে। ওই জন্য তারা শ্যামল বেশটাকে মাঝে মধ্যে গালমন্দ করেন, যেহেতু বেচারি একটা গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে সেই জন্য। আর বেসিক্যালি যেহেতু মানে আদিবাসী বা ওই ধরনের পিছিয়ে শ্রেণীর মানুষ, সোসাইটি প্লাস গরিব, তো সেই জন্য অনেকেই মানে ওইটাকে বেশি প্রাধান্য দেয়। এরাই দেশকে আবার এগিয়ে নিয়ে যাবে ভেবেছিল। ইস বার দেশ কো নয়া দিশা দিখায়েঙ্গে লোক। যাকে এদের দিশাতে বেশ সন্দেশ ঢুকে গেছে, সন্দেশের গুঁড়ো। তো যে ব্যাপারে আসছিলাম যে শ্যামল বেসরা, তো শ্যামল বেসরা উচিত, যেটা আমি গৌরব শাহর ক্ষেত্রে বললাম, যে ওকে যে কোচিং করিয়েছে পান্ডুয়াতে, যেখানে ও বড় হয়েছে বেসিক্যালি, সেখানে কোচের সাথে ও যাতে নিয়মিত যোগাযোগ রাখে, এটা খুবই দরকার। তার জন্য দরকার হলে অল্প পারিশ্রমিক দিলে দিক, যে করেই হোক, এইটা ওর দরকার। ও যেহেতু আইএসএলে খেলবে বা খেলছে, আশা করি একটু হলেও ওর স্যালারি একটু বাড়বে। এবং আমার দৃঢ় বিশ্বাস ওর পান্ডুয়া যে টিচার আছে সে ওর থেকে ওর ঘাড় ভাঙবে না। মানে মানে মোটামুটি একটা অল্প পয়সা খরচেই ওকে এই ট্রেনিংটা দেবে। এইটা কিন্তু খুব দরকার। একটা কন্টিনিউয়াস একটা এডুকেশনের মধ্যে শ্যামলকে থাকতে হবে, তবেই ওর কিন্তু একটা স্টেডি গ্রোথ হবে কেরিয়ারে। তো এটাই বলার ছিল। আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিনে আমার খুব বেশি ভরসা নেই, মানে যদি না তাদের মধ্যে কোনো বদল আসে মানসিকতায়, সে নিতু হোক বা ইমামি হোক। কেননা এরা একটা তো পুরনো দিনের মানুষ, তো এদের চিন্তাভাবনাও পুরনো দিনে পড়ে আসে। পুরনো দিনের মানুষটা প্রবলেম নয়, পুরনো তো ভালোই যদি সে নিজেকে আপ টু ডেট রাখে। মানে এদের চিন্তাভাবনাগুলো পুরনো দিনে পড়ে আছে, এটাই হচ্ছে মুশকিল। মানে আপনি ইউরোপে যাবেন, ইউএসএতে যাবেন, দেখবেন বয়স্ক মানুষরা সব আধুনিক, মানে দে আর আপ টু ডেট। কিন্তু আমাদের দেশে সমস্যা হচ্ছে যারা একটু বয়স্ক তারা আউটডেটেড হয়ে যায়, মানে দে ডোন্ট কিপ দেমসেলস আপডেটেড। ঠিক আছে, এটাই হলো প্রবলেম। সেই জন্য পুরনো দিনের বলা, নয়তো পুরনোটা ক্যানট বি এ লায়াবিলিটি। পুরনো ইজ এ লায়াবিলিটি হোয়েন পুরনো ইজ আউটডেটেড অর ইজ নট আপ টু ডেট। তো যদি ভাগ্যক্রমে মানে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট নিজেদের একটু বদলানোর প্রয়োজন বোধ করেন এবং বদলাতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো অবিলম্বে শ্যামল বেসরার জন্য ভালো ফিটনেস ট্রেনিং, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। শ্যামলকে 5 স্টার হোটেলে রাখার দরকার নেই, ইনফ্যাক্ট কোনো প্লেয়ারকেই রাখার দরকার নেই। আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যাপার্টমেন্টে ছেলেদের রাখুন না। যারা জুনিয়র ছেলে তাদেরকে নয় একটা অ্যাপার্টমেন্টে আপনি রুম শেয়ার করালেন, 3 বেডরুম একটা অ্যাপার্টমেন্ট নিলেন ধরুন, সেখানে আপনি 4টে বা 5টা ছেলেকে রাখতেই পারেন। আপনি একটা ধরুন গেস্ট রুম রাখলেন, না দুটো 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 করে 4টে ছেলে একটা 3 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকতেই পারে। আপনি ভদ্র পরিবেশে, সুস্থ পরিবেশে এদের রাখুন, কিন্তু এদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেকনিক্যাল ট্রেনিং, ভালো ফিজিক্যাল ট্রেনিং এবং ভালো নিউট্রিশন। এইটা করুন, তাহলেই দেখবেন ভালো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে। আর বাকি ব্যাপারগুলো তো আছে, আপনি যদি খাজা মাল তুলে তাকে ট্রেন করেন তাহলে কিছু হবে না। আপনি ঠিকঠাক লোককে তুলে তারপর তাকে ট্রেন করতে হবে। তো এই যে ইস্টবেঙ্গল প্লেয়াররা বা ভুল বললাম, ইস্টবেঙ্গল কর্মকর্তা উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক দৌড়ঝাঁপ করছেন। তো তারা যদি ঠিকঠাক করে শ্যামল ওয়েস্টটাকে এখন থেকেই গ্রুম করতে পারেন, ট্রেন করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আইএসএল শুরুর মুহূর্তেই আপনি দেখবেন একে দিয়ে কিন্তু আপনি অনেকটাই খেলিয়ে নিতে পারছেন ম্যাচের। পুরো 90 মিনিট না হলেও ম্যাচের অনেকটাই এ কিন্তু নিয়মিত খেলে দিতে পারবে। কিন্তু তখনই পারবে যদি আপনি আজ থেকে প্রত্যেকটা কাজ ঠিকঠাক করে করেন, বুদ্ধি সহকারে, নিয়ম মেনে করেন। আর বাকি ফ্যানদের কি বলবো, আহ, এই আরএফডিএল নিয়ে আমি খুব বেশি মানে আমার এইটাই লক্ষ্য ছিল দেখার, যে কে কেমন ইন্ডিভিজুয়াল বেসিসে খেলছে। কেননা আমি কখনোই মনে করি না আপনি আইএসএলে 9th হবেন আর আরএফডিএল জিতে সেই ক্ষতটা আপনার ঠিক হয়ে যাবে, বা আপনার দুঃখটা আপনি ভুলে যেতে পারবেন। যদি পারেন তো খুবই ভালো, আপনি তাহলে অনেক কিছুতেই ভুলে যেতে পারেন। আপনি হয়তো আরএফডিএলও কেন
কালকে হয়তো আন্ডার 15 চ্যাম্পিয়ন হলো আর আইএসএল ইস্টবেঙ্গল 12th হলো, আপনি হয়তো আনন্দে নাচানাচি করবেন। তো যাকে এটা যার যার নিজস্ব ব্যক্তিগত আনন্দের ব্যাপার। তো আমার এইটাই প্রাপ্তি ছিল, বা আমার এইটাই লক্ষ্য ছিল যে দেখা ইন্ডিভিজুয়াল বেসিসে কে কেমন করছে। তো আমি এটাও লক্ষ্য রাখবো ফাইনালে আবার দেখব কে কেমন করছে, আর কোনো প্রাপ্তি ঘটলো কিনা, নতুন করে প্রাপ্তি। তো এইটাই ছিল প্রাপ্তির চালচিত্র। সকলে ভালো থাকবেন।